ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরা আমাদের আজকের যে রিসার্চ মেথোডোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটাকে বলা হয় রিগ্রেশন অ্যান্ড প্রেডিকশন। একটা অসুবিধা এখানে আছে, রিগ্রেশন এবং প্রেডিকশানে কার্যত উইদাউট বোর্ড প্রায় অসম্ভব। সুতরাং একদম একটা থিওরিটিক্যাল একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশনই করার চেষ্টা করব যে রিগ্রেশন বলতে কার্যত কী বোঝায় বা প্রেডিকশান বলতে কী বোঝায়। সোশ্যাল সায়েন্সে আমরা যদি লক্ষ্য করি, সোশ্যাল সায়েন্সে যে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যে বিভিন্ন ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করি, সেই ভেরিয়েবলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখানোটা আমাদের এডুকেশন এবং সোশ্যাল সায়েন্সের একটা বড় জায়গা আর কি। যে সাপোজ আমরা যদি এরকম ভাবি যে জব স্যাটিসফ্যাকশন একটা ভেরিয়েবল, একটা মেন্টাল স্ট্রেস একটা ভেরিয়েবল এবং প্রফেশনাল কম্পিটেন্স একটা ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল। এখন এই তিনটে ভেরিয়েবলের মধ্যে পারস্পরিক সম্পর্ক যখন আমরা বার করতে চাই, তখন সেগুলো কিন্তু বিভিন্ন রকম আমরা কোরিলেশনাল স্টাডিজ বা ইন্টার রিলেশনশিপ স্টাডিজের মধ্য দিয়ে আমরা সেটাকে বার করার চেষ্টা করি। কিন্তু সমস্যা হলো এইটা যে কোরিলেশনের যেগুলো সাধারণত আমরা অভ্যস্ত, যে পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট মেথড বা র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা পার্শিয়াল কোরিলেশন মেথড বা মাল্টি কোরিলেশন মেথড বা এক্সেট্রা, এই বিভিন্ন ধরনের যে মেথডস যেগুলো আছে, সেগুলো প্রত্যেকটার কিন্তু কিছু রেস্ট্রিকশান আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি না। বিশেষত সোশ্যাল সায়েন্স আমরা যদি লক্ষ্য করি, দেখব যে সোশ্যাল সায়েন্স ধরা যাক, যদি আমি বলি যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটির যে বেসড অন অ্যাংজাইটি যে ডাইমেনশনগুলো চলে আসবে, সেগুলো কিন্তু সবই খুব স্বাভাবিক কারণে মাল্টিপল শিট আর কি। বা আমরা যদি বলি যে ইন্টেলিজেন্স, দেখবো সেখানেও ভেরিয়েবল সব মাল্টিপল। আমরা জানি গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স, যে সেখানে 9টি 11টি বিভিন্ন রকম মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে আমরা সেটাকে ইন্টারপ্রিট বা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করছি সেটা আর কি। তো তার ফলে সোশ্যাল সায়েন্সে কিন্তু ভেরিয়েবলগুলোর যে মুভমেন্ট, সেটা কিন্তু হ্যাভিং মাল্টিপ্লিসিটি আছে। এখন প্রশ্ন হচ্ছে, মাল্টিপ্লিসিটি যদি হয়, ধরো যাক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মনে করা যায় অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট মানে আমার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের যে আমার শিক্ষার্থী হিসেবে আমার যে আউটপুট, সেটাকে আমি মেজার করতে চাইছি। রিসার্চার হিসেবে কোনো একজন শিক্ষার্থীর আমি আউটপুট অ্যাচিভমেন্ট হিসেবে মেজার করতে চাইছি। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাচিভমেন্ট কি ইউনিডিরেকশনাল না ইউনিডাইমেনশনাল? অ্যাচিভমেন্টের কারণ কিন্তু বিবিধ, কিন্তু অর্থাৎ অ্যাচিভমেন্ট কেন? ইট ইজ বিকজ অফ স্টাডি হ্যাবিট, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইট ইজ বিকজ অফ মোটিভেশন, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইট ইজ বিকজ অফ ইন্টেলিজেন্স, আর একটা ভেরিয়েবল। সুতরাং আমার অ্যাচিভমেন্ট হলো, এটা ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু একটি কারণে হলো না। সেটা প্যারেন্টাল ইনফ্লুয়েন্সে হতে পারে, স্টাডি হ্যাবিটে হতে পারে, ইন্টেলিজেন্স হতে পারে, অনেক কারণের জন্য হতে পারে। সুতরাং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি হয় একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মাল্টিপল হয়, তখন প্রচলিত যে কোরিলেশনাল মেথডস যেগুলো আছে, সেই কোরিলেশনাল মেথডসের মধ্য দিয়ে আমরা কিন্তু আর ইন্টার রিলেশনশিপ স্টাডি করতে পারি না, বিকজ প্রসিডিউরাল রেস্ট্রিকশন। ঠিক আছে, ওয়ান ভেরিয়েবল ইস টু ওয়ান ভেরিয়েবল, ওর তিনটে ভেরিয়েবলের ভিতরে ওয়ান ইজ রেস্ট্রিক্টেড, বাকি দুটো ভেরিয়েবলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সেখানে কিছু শর্ত সাপেক্ষ আমরা কিন্তু সেগুলোকে বার করার চেষ্টা করি। কিন্তু যদি এইরকম হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস প্রচুর, মেনি ভেরিয়েবলস, তাদের পারস্পরিক সম্পর্ককে যে মেথড বা যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা বার করতে পারি, তাকেই বলা হয় রিগ্রেশন। সুতরাং স্বাভাবিক কারণে আমরা বোঝার চেষ্টা করব যে সোশ্যাল সায়েন্সে বিভিন্ন ভেরিয়েবলগুলোকে নিয়ে আমাদের কাজ করতেই হয় আর কি, এবং তাদের কাজের মধ্যে যদি আমরা সম্পর্কটাকে যদি আমরা খুব রাইটলি বা অ্যাকুরেটলি আমরা বার করতে চাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ আদার দ্যান রিগ্রেশন অ্যানালিসিস। রিগ্রেশন কোএফিশিয়েন্টের মধ্য দিয়েই কিন্তু প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্ট্রিবিউট করছে, বা হাউ মাচ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মে বি প্রেডিক্টেড ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কিন্তু একমাত্র রিগ্রেশন অ্যানালিসিসের মধ্য দিয়ে, রিগ্রেশন কোএফিশিয়েন্টের মধ্য দিয়ে আমরা কিন্তু বার করতে পারি, যেগুলোকে আমরা বলি পার্শিয়াল রিগ্রেশন কোএফিশিয়েন্ট। অর্থ হচ্ছে এইটা, যে আমরা যদি মনে করি যে ওয়াই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স যদি মনে করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওয়াই এবং এক্সের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কিন্তু আমরা যে কোনো একটা লিনিয়ার রিলেশনশিপ বা সরলরৈখিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আমরা 9, 10, 11, 12 বিভিন্ন দেখেছি ইকুয়েশন আছে, যে এই এক্স এবং ওয়াইয়ের একঘাত সমীকরণ, যে সাপোজ 2x + 3y = 12, এই ধরনের আমরা সলভ আমরা করেছি আর কি বিভিন্ন ইকুয়েশনের, যেখানে একটা ওয়াই যুক্ত একটা মান থাকতো,
যেখানে এক্স যুক্ত একটা মান থাকতো এবং একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো। তার ফলে এই যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলি লিনিয়ার রিলেশনশিপ। তা লিনিয়ার রিলেশনশিপ যদি হয় তখন রিগ্রেশন ইকুয়েশনটাও কিন্তু সেই হিসেবে কিন্তু একটা লিনিয়ার রিলেশনশিপের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এবং সেটা কীরকম হবে, সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু জেনারেল ইকুয়েশন অফ রিগ্রেশন অ্যানালিসিস, এটাকে আমরা বলি ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। এটা ম্যাথামেটিক্যাল ভাষায় ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। আর রিগ্রেশনের ভাষা এটাকে আমরা বলে দিতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু by(x), অর্থাৎ যেখানে রিগ্রেশন কোএফিশিয়েন্ট ইন্টু এক্স প্লাস সি। অর্থ হচ্ছে এখানে যেখানে আমরা যেটাকে এম বলছি, এমটাকে রিপ্লেসড বাই দ্য রিগ্রেশন কোএফিশিয়েন্ট। যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট বলে দিতে পারে যে এক্সের একটা ইউনিট ভ্যালু অফ এক্স, এটা যদি আমি ইনক্রিজ বা ডিক্রিজ করি, হাউ মাচ ভ্যালু ইট উইল এফেক্ট দ্য ওয়াই। অর্থাৎ ওয়াই এটা প্রেডিক্ট করা সম্ভব এক্সের পরিবর্তনের মধ্য দিয়ে ইন টার্মস অফ রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এবং যদি একাধিক এরকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তো একাধিক রিগ্রেশন কোএফিশিয়েন্ট থাকবে, লাইক দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। ধরে যাক এক্স হচ্ছে অসংখ্য, তখন আমরা বলে দেবো যে ওয়াই ইজ ইকুয়াল টু রিগ্রেশন কোএফিশিয়েন্ট ইন্টু x1, ওয়াই প্লাস রিগ্রেশন কোএফিশিয়েন্ট ইন্টু x2, রিগ্রেশন কোএফিশিয়েন্ট প্লাস x3 প্লাস সো অন চলছে, প্লাস সি বা কনস্ট্যান্ট টার্ম। অর্থ হচ্ছে এইটা রিগ্রেশন কোএফিশিয়েন্টের সংখ্যা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যার সঙ্গে সঙ্গে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোএফিশিয়েন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, ততগুলো রিগ্রেশন কোএফিশিয়েন্ট হবে। যে রিগ্রেশন কোএফিশিয়েন্টের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কতটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্ট্রিবিউট করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। যে এক্সের প্রত্যেকটা মান বৃদ্ধি বা হ্রাসের জন্য ওয়াইয়ের মান কতটা বৃদ্ধি বা হ্রাস পায় বা কতটা প্রভাবিত করে, সেটা কিন্তু আমরা এইভাবে রিগ্রেশন কোএফিশিয়েন্টের সাহায্যে কিন্তু আমরা বার করতে পারবো। আর যে রিগ্রেশন কোএফিশিয়েন্টটাকে আমরা সাধারণত বিটা কোএফিশিয়েন্টের মধ্য দিয়ে প্রকাশ করি, বিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ওই প্রথম ভেরিয়েবল দ্বিতীয় ভেরিয়েবল এদের মধ্যে যে পারস্পরিক কোরিলেশন আছে, যে r12 r13 r23, এই পারস্পরিক এদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা কিন্তু উই ক্যান মেজার বিটা ইন টার্মস অফ দেয়ার ইন্টার কোরিলেশন। সুতরাং ইন্টার কোরিলেশনের সাহায্যে আমরা কিন্তু তাদের মধ্যকার সম্পর্কটাকে আমরা এখান থেকে বার করে নিতে পারবো। সুতরাং এটা আমরা বলবো যে রিগ্রেশন অ্যানালিসিসটা এতটাই একটা সুন্দর স্ট্যাটিস্টিক্যাল মেজার্স, যেখানে ধরা যাক আমার একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য আমি প্রেডিক্ট করছি, ইনিশিয়ালি আমি এটা অনুমান করছি যেটা মেবি রিলেটেড উইথ দ্য 5 ডাইমেনশনস। দেখা গেল যে 5টা ডাইমেনশনের ভিতরে দুটো হচ্ছে নট সিগনিফিক্যান্ট, সো উই ক্যান ডিলিটেড বা উই ক্যান রিমুভ দোজ ভেরিয়েবলস যেটা নট সিগনিফিক্যান্ট, অর্থাৎ যারা রাইটলি নট কন্ট্রিবিউটেবল টু কন্ট্রিবিউট টু দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যারা আদতেও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্ট্রিবিউট করতে পারছে না, সো উই ক্যান এলিমিনেট। সুতরাং নট লাইক দ্যাট যে 5টা ভেরিয়েবল নিয়েছি বলে 5টা ভেরিয়েবলই আমার প্রেডিকশানে সাহায্য করছে, ইন্টার রিলেশনশিপে সাহায্য করছে, প্রেডিকশানের সাথে, তা কিন্তু নয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, সাপোজ x1 x2 x3 x4 x5, 5টা ভেরিয়েবলের সাথে সে সম্পর্কযুক্ত। সুতরাং 5 বারই আমরা লিখবো আর কি বিটা কোএফিশিয়েন্ট ইন্টু x1 প্লাস বিটা কোএফিশিয়েন্ট ইন্টু x2 প্লাস বিটা কোএফিশিয়েন্ট ইন্টু x3 প্লাস বিটা কোএফিশিয়েন্ট ইন্টু x4 প্লাস বিটা কোএফিশিয়েন্ট ইন্টু x5 প্লাস c। এবার দেখা গেল 5 আর 4 নট কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি, সুতরাং সেখানে 5 আর 4 বাদ। তাহলে কে থাকলো 1 2 3 প্লাস কনস্ট্যান্ট। 1 2 3 ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু আমরা বিটাটাকে আমরা বার করতে পারি, সাপোজ মনে করা যাক যে 0.20 ইন্টু x1, তার মানে 20% কন্ট্রিবিউট করছে। তারপরটা মনে করা যাক 0.30 ইন্টু x2, দ্যাট ইজ 30% কন্ট্রিবিউট করছে। তারপরটা দেখা গেল 0.40 ইন্টু x3, দ্যাট ইজ 40% কন্ট্রিবিউট করছে। এবং যদি লক্ষ্য করা যায় এই কন্ট্রিবিউশন অ্যানোভা টেবিলের সাহায্যে যদি লক্ষ্য করা যায় দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, সুতরাং খুব সুন্দরভাবে কিন্তু একটা রিগ্রেশন ফাইনালি অফ দ্য স্টাডি আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রেডিকশানে সমর্থ হব যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাইটলি প্রেডিক্টেড বাই দ্য 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আউট অফ 5 ভেরিয়েবলস। 2 ভেরিয়েবলস এটাকে আমরা বলবো যে এটা আমরা এলিমিনেটেড অ্যাজ দে আর নট সিগনিফিক্যান্ট ইন অ্যানোভা টেস্টিং, আর বাকি যে 1 2 3 দে আর সিগনিফিক্যান্ট প্রপারলি বা প্রেডিক্টেড প্রপারলি টুয়ার্ডস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সুতরাং আমরা কিন্তু সেখান থেকে খুব সঠিকভাবে কিন্তু এদের পারস্পরিক সম্পর্ক খুব সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারবো। সুতরাং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে মজাটা হচ্ছে এইটা যে এমনি যদি আমরা মনে করি যে শুধুমাত্র স্ক্যাটার ডায়াগ্রামের সাহায্যে, শুধুমাত্র সিম্পল কোরিলেশনের মধ্যে আমরা কিন্তু বড় যে 2টো কিংবা খুব বেশি হলে 3টে তার ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা কিন্তু ইন্টারপ্রিট করতে পারবো না। যদিও বা পারি তাহলে কিন্তু সেগুলো কিন্তু প্রত্যেকটা সেপারেটলি বারংবার করে তখন তাদের সম্পর্কটাকে বার করতে পারি, যেটা প্রায় অসম্ভব, যেটা প্রায় আর কি
বা যেটা কিন্তু রাইটলি অনেক ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকবে, যেটা আমরা সঠিকভাবে আমাদের গবেষণার ক্ষেত্রে আমাদের পৌঁছে দিতে পারবে না। এবং সেক্ষেত্রে কিন্তু রিগ্রেশন অ্যান্ড প্রেডিকশন দ্যাট ইজ আনপ্যারালালড স্ট্যাটিস্টিক্যাল মেজার্স ফর সোশ্যাল সায়েন্স, যেটা কিন্তু যে কোনো ভেরিয়েবলের মধ্যে পারস্পরিক সম্পর্ককে এরকম একটা মাল্টিপল ওয়েতে তারা কিন্তু ইন্টারপ্রিট করতে পারছে এবং প্রেডিকশন করতে পারছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। আমরা পরবর্তীকালে কিন্তু চক অ্যান্ড টক, তখন কিন্তু শুধু টক না, চক অ্যান্ড টক এই দুটোর মধ্য দিয়ে আমরা এটাকে এক্সপ্রেশন করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।